সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং এই করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলছো। দীর্ঘদিন তোমাদের সাথে কোনো ক্লাস হয়নি, আমরা ক্লাস থেকে বঞ্চিত আছি। এই জন্য রহনপুর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমি আজকে তোমাদের ক্লাস নিব স্নাতক তৃতীয় বর্ষের ষষ্ঠ পত্র ভূগোল ও পরিবেশ ষষ্ঠ পত্র থেকে ক্লাস নিব, বসতি ভূগোল থেকে। আজকের আলোচনা অর্থাৎ তোমাদের আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে বসতি কাকে বলে, বসতি গড়ে ওঠার কারণ কি। বসতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেটেলমেন্ট, অর্থাৎ পরিবেশের সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপই হচ্ছে বসতি। এই বসতি স্থাপনের মাধ্যমেই ওই পরিবেশের সাথে মানুষের অভিযোজন শুরু হয় এবং এই বসতি বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখব এখানে এই যে মাটির বাড়ি দেখা যাচ্ছে, এখানে দালান কোঠা দেখা যাচ্ছে, এগুলো সবগুলোই বসতির অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষের আবাসস্থল, মানুষ স্থায়ীভাবে বসবাসের জন্য যে আবাসস্থল গড়ে তোলে তাকেই আমরা বলি বসতি। সেটা হোক কাঁচা, আধা পাকা বা পাকা বা বিভিন্ন বহুতল ভবন। এই বসতি সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদ বা বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। যেমন অধ্যাপক ইস্টন এর মতে কোনো স্থানে এক বা একের বেশি মানুষের বসবাস করাকে বসতি বলে। অর্থাৎ মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়, একা মানুষ কোথাও বসবাস করতে পারে না। এই জন্য কোনো স্থানে এক বা একের বেশি মানুষ বসবাস করাকেই বসতি বলা হয়, এটা বলছেন অধ্যাপক ইস্টন। আবার অধ্যাপক বাকির মতে মানুষের বসবাসের জন্য সৃষ্ট যে কোনো অবয়বই বসতি। অর্থাৎ মানুষ বসবাসের জন্য যে অবয়বগুলো তৈরি করে, অবয়ব বলতে এই যে আমরা অধ্যাপক বাকির মতে মানুষের বসবাসের জন্য সৃষ্ট যে কোনো অবয়বই, অর্থাৎ ভূপৃষ্ঠে মানুষ যে কোনো জিনিস অর্থাৎ স্থাপনা তৈরি করে সেটা বসবাসের জন্য, যেমন বাড়ি অথবা ওই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য যে ওই সাইক্লোন সেন্টার বা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো স্থাপন করা হয় সেগুলো বসতির অন্তর্গত। অর্থাৎ মানুষের যে অবয়ব সৃষ্ট ভূপৃষ্ঠে যেসব অবয়ব সেগুলোই এই অধ্যাপক বাকি বলছেন বসতির অন্তর্গত। আবার অধ্যাপক ডিকেন্স ও পিটস এর মতে ক্ষুদ্র গ্রাম, শহর ও নগরে মানুষ ও আবাসস্থলের সমষ্টি হল বসতি। অর্থাৎ যেটা একটু আগে বললাম যে ক্ষুদ্র গ্রাম থেকে শুরু করে, অর্থাৎ গ্রামের একটা বাড়িঘর, তারপর গ্রাম, তারপর শহর এবং নগরের মানুষ ও আবাসস্থলের সমষ্টি হচ্ছে বসতি। অর্থাৎ একটা ক্ষুদ্র গ্রাম থেকে শুরু করে একটা বড় শহর নগরও বসতির অন্তর্ভুক্ত। তারপরে ভূগোলবিদ টেরি জি জর্ডান এর মতে সাংস্কৃতিক ভূস্থলের কাঠামো বা রূপ অধ্যয়নই হল বসতি। অর্থাৎ সাংস্কৃতিক ভূদৃশ্য বলতে ভূপৃষ্ঠের উপরে মানুষের যে কর্মকাণ্ড সেটাকে বলা হচ্ছে সাংস্কৃতিক ভূস্থলের কাঠামো বা রূপ। অর্থাৎ মানুষ ওই ভূপৃষ্ঠের উপরে যেসব অবয়বগুলো, এই অধ্যাপক বাকি যে কথাটা বলেছেন প্রায় অনেকটা একই ধরনের, যে সাংস্কৃতিক ভূস্থলের কাঠামো বা রূপ অধ্যয়নই হচ্ছে বসতি। তাহলে আমরা বিভিন্ন ভূগোলবিদদের সংজ্ঞায়
আমরা বুঝতে পারি যে বসতি হচ্ছে মানুষের বসবাসের যে আবাসস্থল, সেটাকে আমরা এক কথায় বসতি বলতে পারি। অর্থাৎ মানুষ স্থায়ীভাবে বসবাসের জন্য যে আবাসস্থল গড়ে তুলেছে তাকেই বলা হচ্ছে বসতি। এরপরে আমরা বসতি গড়ে ওঠার কারণ আলোচনা করব। অর্থাৎ বসতি যে কোনো জায়গায় গড়ে তোলা সম্ভব নয়। বসতি গড়ে ওঠার জন্য কিছু নিয়ামকের প্রয়োজন, যেমন প্রাকৃতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ইত্যাদি বিভিন্ন ধরনের নিয়ামকের প্রয়োজন রয়েছে। মানুষ ইচ্ছা করলে সব জায়গায় বসতি গড়ে তুলতে পারে না। যেমন প্রাকৃতিক নিয়ামকের মধ্যে প্রথমেই আছে ভূপ্রকৃতি। অর্থাৎ ভূপ্রকৃতি বলতে ভূমির প্রকৃতি। পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায়। যেমন কোথাও পাহাড়, কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও আবার ধুধু মরুভূমি। আমরা যেমন এই চিত্রে দেখতে পাচ্ছি, এটা একটা পাহাড়ি অঞ্চল। আবার এখানে দেখা যাচ্ছে মরুভূমি, এই যে উট চলাচল করছে মরুভূমি দিয়ে। এই যে আমরা এই বিভিন্ন ধরনের ভূপৃষ্ঠ পৃথিবীতে রয়েছে, ভূমিরূপ রয়েছে। এই ভূমিরূপগুলো সব জায়গায় কিন্তু মানুষ বসবাসের উপযোগী নয়। অর্থাৎ একটা সমতল ভূমিতে বসবাস করা যত সহজ, এটা পাহাড়ি অঞ্চলে বসবাস করা তত সহজ নয়, বা বসতি স্থাপন করা সহজ নয়। চলাফেরা, বিভিন্ন ফসল ফলানো সব কিছুতেই সমস্যার সৃষ্টি হয় বিভিন্ন পাহাড়ি অঞ্চল বা মরুভূমি অঞ্চলে। এই জন্য পৃথিবীর প্রায় 90% বসতি সমতল ভূমিতে গড়ে উঠেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের কথা যদি বলতে চাই, বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে ওই পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই জেলাগুলোতে যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে জনসংখ্যা খুবই কম, বসতি নেই বললেই চলে। কিছু সামান্য ওই উপজাতিদের বসবাস সেখানে দেখতে পাওয়া যায়। এইরকম বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বসতির পরিমাণ খুবই সামান্য। আবার মালভূমি অঞ্চলেও একই অবস্থা, সেখানেও মানুষ বসবাসের বসতি স্থাপনের উপযোগী অবস্থা নেই। আবার খুব নিম্ন সমভূমি যেগুলো, বন্যাতে প্রায় যেগুলো ডুবে যায়, বা ওই সমুদ্রের জলোচ্ছ্বাস বা সমুদ্রের জোয়ার ভাটায় যেগুলো ডুবে যায়, সেসব নিম্নাঞ্চলেও কিন্তু মানুষ বসতি স্থাপন করতে পারে না। তাহলে আমরা বসতি স্থাপনের সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে এই সমতল ভূমি। এই জন্য দেখা যাচ্ছে পৃথিবীর 90% বসতি সমতল ভূমিতে গড়ে উঠেছে। প্রাকৃতিক নিয়ামকের 2 নম্বর উপাদান হচ্ছে জলবায়ু। অর্থাৎ ভূপ্রকৃতি যেমন বসতি স্থাপনের জন্য একটা অপরিহার্য উপাদান, ঠিক জলবায়ু কিন্তু অর্থাৎ মানুষ বসবাসের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। কারণ জলবায়ু বলতে আমরা যেটা বুঝি যে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদিকে বোঝায়, ইত্যাদি সমষ্টিকে বোঝায়। কিন্তু যদি কোনো জায়গায় ওই জলবায়ু বসবাসের উপযোগী না হয়, যেমন চরম ভাবাপন্ন জলবায়ু মানুষ বসবাসের জন্য উপযোগী নয়। আবার মরুভূমিতে মানুষ বসবাস করতে পারে না। যেমন এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এগুলোতে কোনো বসতি দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মরুভূমি, এখানে পানির অভাব, রাস্তাঘাট নির্মাণ করার অভাব আছে। সেখানে জলবায়ুর চরম ভাবাপন্ন, অর্থাৎ দিনে প্রচণ্ড তাপ, রাত্রে আবার প্রচণ্ড শীত। এইরকম জলবায়ুতে মানুষ বসবাস করতে পারে না। এই জন্য দেখা যায় পৃথিবীর বড় বড় মরুভূমিগুলো, যেমন সাহারা মরুভূমি, থর মরুভূমি, এগুলোতে মানুষ বসবাস করে না বললেই চলে। আবার মালভূমি অঞ্চলে বা ওই নিরক্ষীয় জলবায়ুতে, যেখানে সারাদিনই প্রচণ্ড গরম এবং বিকেলবেলা প্রচুর বৃষ্টিপাত হয়, অর্থাৎ সেই ভ্যাবসা গুমোট আবহাওয়া সবসময় বিরাজ করে, সেই জলবায়ু কিন্তু বসবাসের উপযোগী নয়। যার কারণে নিরক্ষীয় জলবায়ুতে দেখি আমরা যে মানুষ বসবাস খুব কম করে, অর্থাৎ বসতি তেমন একটা গড়ে ওঠেনি। অপরদিকে আমাদের দেশের মতো নাতিশীতোষ্ণ জলবায়ু মানুষ বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। যার কারণে দেখা যায় যে নাতিশীতোষ্ণ জলবায়ুতে মানুষ
অধিক বসতি স্থাপন করেছে, অর্থাৎ খুব ঘন বসতি দেখতে পাওয়া যায়। এই জন্য আমাদের বাংলাদেশ, ভারত এসব দেশগুলোতে দেখা যায় যে খুব ঘন বসতি রয়েছে। তাহলে আমরা এই জলবায়ুর কারণে দেখা যাচ্ছে বসতি কোনো জায়গায় গড়ে উঠেছে ঘনবসতি, কোনো জায়গায় বসতি নাই। তাহলে একটি বসতি স্থাপনের জন্য একটা অন্যতম নিয়ামক হচ্ছে জলবায়ু। আবার প্রাকৃতিক নিয়ামকের 3 নম্বরে আমরা দেখছি আবাদযোগ্য ভূমির অবস্থান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আবাদযোগ্য ভূমির অবস্থান, অর্থাৎ মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে হচ্ছে এই বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং শিক্ষা। তাহলে আমরা বাসস্থান শুধু গড়ে তুললে হবে না, আমাদের খাদ্যের প্রয়োজন, অর্থাৎ বেঁচে থাকার জন্য খাদ্য একটি অপরিহার্য উপাদান। যদি সেখানে খাবার ব্যবস্থা না থাকে পর্যাপ্ত, অর্থাৎ আবাদযোগ্য ভূমি না থাকে, তাহলে মানুষ সেখানে বসতি স্থাপন করতে পারে না বা সংকটে পড়ে। অর্থাৎ দেখা যাবে যে খাবার বাইরে থেকে আমদানি করতে হবে, যেটা সবসময় সম্ভব নয়। এই জন্য দেখা যাচ্ছে যেই সব অঞ্চলগুলোতে আবাদযোগ্য ভূমি বেশি রয়েছে সেগুলোতে জনবসতি ঘন। যেমন আমরা বাংলাদেশের কথাই বলতে পারি যে আমাদের এই অঞ্চলগুলোতে চাষাবাদযোগ্য অনেক জমি রয়েছে, উর্বর জমি রয়েছে, যার কারণে এগুলোতে জনবসতি অনেক ঘন। আবার ওই বিভিন্ন মরুভূমিতে ফসল চাষ করা সম্ভব নয় বা বৃষ্টির অভাব, সেখানে চাষযোগ্য উর্বর জমির অভাবের কারণে সেসব অঞ্চলে বসতি তেমন একটা গড়ে ওঠেনি। তাহলে দেখা যাচ্ছে যে আবাদযোগ্য ভূমির অবস্থানের কারণেও বসতি গড়ে উঠছে কোনো জায়গায়। তারপরের পয়েন্ট হচ্ছে পানির সহজলভ্যতা, অর্থাৎ খাবার ছাড়া হয়তো 2-1 দিন চলে, কিন্তু পানি ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। অর্থাৎ পানিটা আমাদের আরও বেশি প্রয়োজন, খাবার থেকে শুরু করে বিভিন্ন রান্নাবান্নার গৃহস্থালির কাজে এবং ফসল ফলাতেও পানির প্রয়োজন। যার কারণে যেখানে পানি সহজেই পাওয়া যায় সে অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে ওই বসতি সহজেই গড়ে উঠেছে। যেমন আমাদের সভ্যতার সূতিকাগার হিসেবে আমরা দেখতে পাই যে ওই হয়াংহো, ইয়াংশিকিয়াং, গঙ্গা ইত্যাদি অববাহিকা এই নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে প্রথম মানুষ বসতি স্থাপন শুরু করে। অর্থাৎ এখানে মানুষ খুব সহজেই নদীর পানিগুলো ব্যবহার করতে পেরেছে, যার কারণে এই অঞ্চলগুলোকে বলা হয় সভ্যতার সূতিকাগার। অর্থাৎ এগুলোতে সভ্যতার প্রথম দিকেই মানুষ বসবাস শুরু করে। তাহলে আমরা পানির সহজলভ্যতার উপরে বসতি গড়ে ওঠা নির্ভর করছে। এর পরের পয়েন্ট হচ্ছে নির্মাণ সামগ্রীর সহজ প্রাপ্যতা। অর্থাৎ একটা বাড়ি নির্মাণ করতে গেলে বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়। যেসব সামগ্রী যে অঞ্চলে সহজে পাওয়া যায় দেখা যাচ্ছে সেসব অঞ্চলে সেই সামগ্রী দিয়েই বাড়িঘর তৈরি হয়। যেমন ওই চর অঞ্চলগুলোতে সেখানে ইট, বালি, সিমেন্ট এগুলো পাওয়া খুব দুষ্কর বা এগুলো ওই যাতায়াত খরচও অনেক বেশি, যার কারণে সেসব অঞ্চলে দেখা যায় যে বেশিরভাগ বাড়ি আধা পাকা বা কাঁচা, খড় এবং টিনের। তাহলে এই নির্মাণ সামগ্রী যেসব অঞ্চলে সহজে পাওয়া যায় সেসব অঞ্চলে সে ধরনের বসতিগুলো গড়ে ওঠে সহজেই। এখানে শেষ পয়েন্ট আছে খনিজ সম্পদের অবস্থান। অর্থাৎ খনিজ সম্পদের উপর ভিত্তি করেও যেসব অঞ্চলগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ বা যেখানে খনিজ সম্পদ বা এই খনিজ উত্তোলন হচ্ছে সেসব অঞ্চলগুলোতে বসতি বেশি ঘন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ অঞ্চল, যেখানে কয়লা খনি সহ বিভিন্ন ধরনের খনি রয়েছে এবং সেই খনিগুলো খনিজ সম্পদগুলো উত্তোলনের জন্য প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক, তারপর বিভিন্ন কারিগর প্রযুক্তিবিদ্যার দরকার হয়, যার কারণে দেখা যায় যে খনিজ সম্পদের আশেপাশে প্রচুর বসতি গড়ে ওঠে। বাংলাদেশে যে বিভিন্ন গ্যাস খনিগুলো আছে সেই খনিগুলোতেও বিভিন্ন শ্রমিকের প্রয়োজন, যার কারণে তার আশেপাশে অনেক বসতি গড়ে উঠেছে। তাহলে দেখা যাচ্ছে যে খনিজ সম্পদের অবস্থানের কারণেও বসতি সেখানে গড়ে উঠেছে। তাহলে এগুলো হচ্ছে বসতি গড়ে ওঠার প্রাকৃতিক
নিয়ামক, এগুলোর উপর মানুষের তেমন কোনো হাত নেই। অর্থাৎ এখানে প্রকৃতি এইসব ভূপ্রকৃতি জলবায়ু যেসব অঞ্চলে যেরকম আছে বা মানে চাষযোগ্য ভূমির অবস্থান, সেখানে সে ধরনের বসতি গড়ে উঠেছে। 2 নম্বরে আছে আর্থসামাজিক নিয়ামক, অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক যে নিয়ামকগুলো, এর মধ্যে প্রথমে আছে সামাজিক কারণ। অর্থাৎ মানুষ হচ্ছে সামাজিক জীব, একত্রে বসবাস করতে চায়, মানুষ একা বসবাস করতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে যে মানুষ ওই একসঙ্গে বসবাসের জন্য যেখানে বাড়িঘর গড়ে উঠেছে বা একই সমাজের বা একই ধরনের আচার আচরণে অভ্যস্ত, সেই জায়গায় সেভাবে জনবসতিগুলো গড়ে উঠেছে। 2 নম্বরে আছে নিরাপদ ও সুরক্ষিত অবস্থা, অর্থাৎ বসতি গড়ে তোলার জন্য প্রথমেই মানুষ নিরাপদ জায়গা খুঁজে। বন জঙ্গলে বা গহীন অরণ্যে বা পাহাড়ি অঞ্চলে বা সাগর মহাসাগরের আশেপাশে যেগুলোতে সুরক্ষার ব্যবস্থা নেই, মানুষের ওই নিরাপত্তা নেই, সেই জায়গায় মানুষ কিন্তু বসতি স্থাপন করতে পারে না। এজন্য দেখা যায় যে যেখানে নিরাপদ বসবাসের জন্য বা সুরক্ষিত সেই অঞ্চলগুলোতেই মানুষ বসতি গড়ে তোলে। তারপরের পয়েন্ট হচ্ছে কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ কলকারখানায় প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, কারিগরি বা দক্ষ শ্রমিকের প্রয়োজন। সেই কলকারখানা বা শিক্ষা প্রতিষ্ঠানে আশেপাশে বসতি গড়ে ওঠে। উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশের কথাই বলতে পারি যে আমাদের ঢাকায় বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষই ঢাকা শহরে বাস করে। শুধুমাত্র ঢাকা বিভিন্ন শিল্প কলকারখানায় পরিপূর্ণ, অর্থাৎ বিশেষ করে আমাদের গার্মেন্টস শিল্প সেখানে বেশি হওয়ার কারণে গার্মেন্টস কারখানায় প্রচুর দক্ষ অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, যার কারণে দেখা যাচ্ছে তারা ওই কারখানায় কাজ করতে গিয়ে তারা সেখানে বসতি স্থাপন করে বসবাস শুরু করে। আবার যে জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষার সুযোগ রয়েছে, বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও মানুষ ছেলে মেয়েদের ভালোভাবে সুশিক্ষায় সুশিক্ষিত করার জন্য কিন্তু বসতি স্থাপন করে বসবাস শুরু করে। তাহলে আমরা দেখছি কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের কারণেও বসতি গড়ে উঠছে। তারপরে নাগরিক সুযোগ সুবিধা, অর্থাৎ একটা দেশের নাগরিক বিভিন্ন সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আশা করে থাকে, যেমন শিক্ষা, চিকিৎসা, ডাক যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট ইত্যাদি। যে জায়গায় সুযোগ সুবিধা বেশি আছে মানুষ সেখানে বেশি বসবাস করে বা বসতি গড়ে তোলে। এর পরের পয়েন্ট হচ্ছে উন্নত যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা বসতি স্থাপনের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। যদি আমরা যাতায়াত ব্যবস্থা ঠিকভাবে না থাকার কারণে দেখা যাচ্ছে যে পাহাড়ি অঞ্চলগুলোতে এগুলোতে বসতির পরিমাণ খুবই কম, অর্থাৎ এখানে যেমন বসতি গড়ে তোলা কষ্টকর, আবার যাতায়াত ব্যবস্থাও খুবই কষ্টকর, সড়ক নির্মাণ করাও কষ্টকর। আবার মরুভূমিতেও যাতায়াত ব্যবস্থা নাই, এই জন্য ওই যে মরুভূমির প্রধান বাহনই হচ্ছে উট। আমরা দেখতে পাচ্ছি উটের সারি চলছে, অর্থাৎ উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো এই যে যাতায়াত ব্যবস্থার অভাবে দেখা যাচ্ছে সব জায়গায় রাস্তাপথ এই বসতি গড়ে ওঠেনি। আবার এই যে গ্রামাঞ্চলে এগুলোতে কিন্তু খুব নিম্ন শ্রেণীর মানুষগুলো বসবাস করছে, এখানে যাতায়াত ব্যবস্থা তেমন নাই, অর্থাৎ মাটির রাস্তা, একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, সেসব রাস্তায় খুব বেশি বসতি গড়ে ওঠেনি। কিন্তু আমরা এই যে শহরের দিকে লক্ষ্য করলে দেখব যেখানে বাড়ির ওপর বাড়ি, অর্থাৎ একটুও ফাঁকা নেই এখানে। কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থা ভালো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা সবই গড়ে উঠেছে। তাহলে এসব বিভিন্ন আর্থসামাজিক নিয়ামকের কারণে দেখা যাচ্ছে কোনো জায়গায় বসতি বেশি, আবার কোনো জায়গায় কম। এরপরে সাংস্কৃতিক নিয়ামক, অর্থাৎ সাংস্কৃতিক বলতে মানুষের যে আচার আচরণ কর্মকাণ্ড। এখানে 1 নম্বরে আছে অবকাশ জীবন। অবকাশ জীবন বলতে আমরা
ওই সাংসারিক কাজকর্মে আমাদের নিজ পেশায় আমরা যখন বেশি অতিষ্ঠ হয়ে যাই, তখনই মাঝে মধ্যে কিন্তু আমাদের ভ্রমণ পিপাসু মন ভ্রমণ করতে চাই। এইটাকে বলা হচ্ছে অবকাশ জীবন। আর এই অবকাশ জীবন যাপনের জন্যই কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে বসতি গড়ে উঠেছে। যেমন বাংলাদেশের আমরা ওই কক্সবাজার সমুদ্র সৈকতের কথা বলতে পারি, যেটা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই যদি কেউ এই সৈকতে গিয়ে থাকো, দেখবে যে তার পাশে অর্থাৎ কক্সবাজারের যে বসতিগুলো গড়ে উঠেছে এখানে সম্পূর্ণ ওই অবকাশ জীবনযাপনের জন্যই। অর্থাৎ বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যটক সেখানে দেখতে গিয়ে থাকে, তারপরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে গিয়েও মানুষজন সেখানে বসবাস করছে। তাহলে এই অবকাশ জীবনযাপনের কারণেও দেখা যাচ্ছে যে কোনো জায়গায় বসতি গড়ে উঠছে। এরপরে সাংস্কৃতিক বিকাশ, অর্থাৎ সাংস্কৃতিক বিকাশ বলতে ওই এক এক অঞ্চলে কিন্তু এক এক ধরনের সংস্কৃতি গড়ে ওঠে এবং একটা জায়গার সংস্কৃতি থেকে আরেকটা জায়গার সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য দেখা যাচ্ছে যে ওই খুব দুর্গম এলাকার মধ্য দিয়ে রাস্তাঘাট নির্মাণ করে তাদের সংযোগ করা হয়। আর এর ফলে দেখা যাচ্ছে এই রাস্তাঘাটের পাশে বা এই সাংস্কৃতিক বিকাশ ঘটাতে গিয়েও বসতিগুলো গড়ে উঠছে। এরপরে শেষ পয়েন্ট হচ্ছে রাজনৈতিক নিয়ামক, অর্থাৎ রাজনৈতিক নিয়ামক বলতে অনেক দেশে দেখা যায় যে রাজনৈতিক কোলাহলের কারণেও বসতি গড়ে ওঠে না বা বসতি শূন্য হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 1962 সালে চীনা আক্রমণের সময় ভারত তিব্বত সীমান্তে প্রায় 15টি গ্রাম জনশূন্য হয়ে পড়ে। অর্থাৎ এই যে যুদ্ধ বিগ্রহের কারণে দেখা যাচ্ছে যে 15টি গ্রাম সেখানে তারা মানুষজন বসতি ছেড়েই অন্য জায়গায় চলে গেছে। আবার আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বলতে পারি অনেক মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে। আবার এই যে মায়ানমারে দাঙ্গার কারণে অনেক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এসে আশ্রয় গ্রহণ করেছে, বসতি স্থাপন করেছে। এই যে এভাবে রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেখা যাচ্ছে যে মানুষ বসতি স্থাপন করছে। এই হচ্ছে গ্রামীণ বসতি গড়ে ওঠার প্রাকৃতিক, অর্থসামাজিক এবং সাংস্কৃতিক নিয়ামক। এই সব নিয়ামকের উপর ভিত্তি করেই একটা অঞ্চলে বসতি গড়ে ওঠে। তাহলে তোমরা আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনলে, দেখলে বুঝতে পারবে। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আমি আবার অন্য কোনো টপিকস নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।